আজকের ঘটনাটা আমাদের এই প্রিয় শহর কলকাতার ওপর নয়। আজকের ঘটনাটা হচ্ছে দিল্লিতে আমার ছবি তোলার একটা ঘটনা। আজ থেকে প্রায় ধরুন 26-27 বছর আগের ঘটনা এটা। আমি দিল্লিতে একটা কাজেই গেছিলাম। স্বাভাবিকভাবেই আমার সাথে ক্যামেরা যেরকম সবসময় থাকে, সেবারেও ক্যামেরাটা সঙ্গে ছিল, ফিল্ম ক্যামেরা। আর তখন আমরা ব্যাকপ্যাক ব্যবহার করতাম না, আমাদের তখন সাইডে একটা ব্যাগ থাকতো, তার ভেতরে ক্যামেরা থাকতো। তো সেরকমই একটা ব্যাগ আমার কাছেও ছিল। সেটা নিয়েই আমি দিল্লিতে ছবি তোলার পরিকল্পনা করেছি। আসলে যে কাজটার জন্য গেছিলাম, সেই কাজের ফাঁকে আমি একটা দিন ফ্রি সময় পাই, যেদিনটা আমি ওই রকম ছবি তুলবো বলে ঠিক করে থাকি। যেদিনকে ছবি তুলতে বেরোই, বেশ সকাল সকালই বেরিয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই পুরনো দিল্লিতে আমাদের ছবি তোলার একটা প্রবণতা থাকে, কারণ সেখানে ছবি তোলার সুযোগ বেশি, বিষয় বেশি। তা আমি ক্যামেরাটা নিয়ে পুরনো দিল্লিতে প্রায় সকাল সকাল, বলা যায় 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। গিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পুরনো দিল্লির যে একটা মুখ্য আকর্ষণ জামা মসজিদ, সেইখানে যাই ছবি তুলতে। এই জামা মসজিদ এরিয়াটা বিশাল বড়, অনেক বড় একটা জায়গা নিয়ে পুরো জিনিসটা তৈরি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। তো আমি যখন ঢুকলাম, আস্তে আস্তে এদিক ওদিক করে দেখতে দেখতে যাচ্ছি, আর ভাবছি যে এখানে একটা ছবি হবে, ওখানে একটা ছবি হবে, কিন্তু সেরকম বিষয়বস্তু কিছু পাচ্ছি না। বেশ খানিকটা সকালবেলা কেটে যাওয়ার পরেও যখন দেখছি যে উপযুক্ত ছবি পাচ্ছি না, তখন আবার আমি জামা মসজিদ থেকে বেরিয়ে এসে তার আশেপাশের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে ছবি করবার চেষ্টা করলাম। কিন্তু কেন জানি না সেদিনকে একটাও ছবির মতন বিষয়বস্তু পাচ্ছি না। খুব মনোমতো বিষয় কিছুতেই পাচ্ছি না। অনেক কিছুই দেখছি ঘটছে, কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না ব্যাপারটা। আর যেহেতু ডিজিটাল ক্যামেরা নয়, ডিজিটাল ক্যামেরা হলে যতটা স্বাভাবিকভাবে ফ্রিলি শাটার মারার একটা ব্যাপার থাকে, এখানে তো আমরা খুব সেরকমভাবে শাটার মারতাম না। শাটার পুশ করবার ব্যাপারে আমরা খুব অতি সাবধানী যাকে বলে, সেরকম সাবধানী ছিলাম। একদম পারফেক্ট সিচুয়েশন হবে, আমি নিশ্চিন্ত হব, তবেই আমরা শাটার দেব, যাতে সেই ফিল্মের গেটটা নষ্ট না হয়। এরকমভাবে বাইরের রাস্তাঘাটেও ঘুরতে ঘুরতে দেখছি যে ছবি হচ্ছে না। সকালবেলা থেকে বেরিয়ে এই কাজকর্ম করতে করতে বেশ তখন খিদে খিদে পেয়ে গেছে। আমি তখন জামা মসজিদের আশেপাশে খুব ভালো মোগলাই খানা পাওয়া যায়, তো ঘুরে ঘুরে যে দোকানটা মোটামুটি একটু পছন্দ হলো, সেরকম একটা জায়গায় নিজের মনের মতন খাওয়া দাওয়া করলাম। করতে করতে তখন প্রায় 12:30 1টা এরকম বাজে। তখন ভাবলাম যে তাহলে একটু সকালের দিকে তো ছবি হয়নি, আরেকবার ঢুকে দেখি যদি জামা মসজিদের ভেতরে আরেকবার কিছু চেষ্টা করে পাওয়া যায়। এবার আমি দ্বিতীয়বার সেখানে ঢুকলাম। দ্বিতীয়বারে দেখলাম যে সকালবেলার মতন অতটা ফাঁকা ফাঁকা পরিবেশ নয়, বেশ লোকজন এসছে, মানে কিছু পর্যটকের ভিড় আছে, কিছু ওখানকার স্থানীয় লোকজন এসছে, তার সাথে কিছু লোক নামাজ পড়তে এসছে। তো লোকজন যখন থাকে তখন আবার একটা অন্যরকম ছবি হওয়ার সুযোগ থাকে, ফাঁকা অবস্থায় একরকমের ছবি হওয়ার সুযোগ থাকে, লোকজন থাকলে আরেক রকম হয়। এবার আমি ভাবছি যে লোকজন আছে তখন, তাহলে আরেকটা কিছু ভালো যদি সুযোগ পাওয়া যায় তাহলে সেটার জন্য অপেক্ষা করি। এরকম করে ঘুরতে ঘুরতে ছবি হচ্ছে না, একটাও ছবি হয়নি। ঘটনাচক্রে সেদিনকে আমি একবারের জন্য শাটার বাটন প্রেস করিনি, মানে একটাও ছবি তুলিনি তখনও অবধি। অর্থাৎ সকালবেলা 8টা সাড়ে 8টার সময় ঢুকেছি, বিকেলবেলা প্রায় 2:30 3টে তখন বাজে, তখন অবধি আমি একটাও ছবি তুলিনি। এবং মোটামুটি আমি ধরে নিয়েছি যে আজকে ছবি হওয়ার সুযোগ খুব কম, হলেও সেটা একদম মানে বাই চান্স যদি কিছু হয় তো হবে, না হলে হবে না।
এরকম করতে করতে দেখা গেল যে ওই 4টে নাগাদ ওদের নামাজ পড়ার একটা সময় হয়, সেই সময় একটা সাইরেন বাজলো এবং কতকজন ওই সিকিউরিটি গার্ড টাইপের লোক আর কি ওখানে ভেতরে ছিলেন যারা, ওনারা আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে বললেন, কারণ তখন ওখানে ওনাদের নামাজ হবে। আমি বাইরে বেরোইনি, আমি একটা খুব কোণার দিকে একটা ঘুপচি মতন জায়গায় গিয়ে দাঁড়ালাম, যে নামাজটা হয়ে গেলে তখন তারপর যদি কিছু ছবি করা যায়, কারণ নামাজের সময় আবার ওই মসজিদ চত্বরে আপনি কোনো রকম হাঁটাচলা করতে পারবেন না, এটা ওদের বারণ থাকে। আমি ওই কর্নারের একটা জায়গায় দাঁড়িয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। দেখতে দেখতে দেখলাম যে একটা পাশে একটা অন্ধকার মতন জায়গায় কিছু মহিলা নামাজ পড়ছে। পেছনে সুন্দর একটা ভারতীয় এবং ইসলামিক শিল্পের মিশ্রণে একটা কাজ, আর তার সামনে নিচে বসে মহিলারা নামাজ পড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার উপরে বড় বড় করে লেখা আছে যে সেখানে ছবি তোলা যাবে না। ফলে আমি যে ওখানে ঢুকে গিয়ে কিছু ছবি করব সেই সুযোগ কিন্তু নেই। কিন্তু চেষ্টা তো আছে, কিছু একটা করতে হবে, আর মন বলছে এখান থেকে একটা ভালো ছবি বেরোতে পারে। আমার কাছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো ছিল, তখন আমি আরেকটা টেলি লেন্স ইউজ করি 70-300 ছোট্ট টেলি, সেইটা আমি ক্যামেরাতে লাগিয়ে নিলাম, কারণ এখানে যেহেতু আমি ঢুকতে পারবো না, ছবি তোলা বারণ, আমাকে দূর থেকে তুলতে হবে। তুলে আমি এক্সপোজার টেস্ট করছি যে কীরকম হবে, আর তার সাথে ফোকাসটা টেস্ট করছি। যারা ফিল্ম ক্যামেরা ব্যবহার করেছেন তারা জানেন যে ওখানে ফোকাস করতে গেলে একটা কাঁটায় কাঁটায় মেলাতে হতো, যেটা সমান হলে পরে বোঝা যেত যে ফোকাস হয়েছে। তো এইসব কাজকর্মগুলো যখন করছি তখন হঠাৎ করে দেখছি আমার কাঁধে কে একটা টোকা মারছে। তো আমি ঘুরে তাকিয়ে দেখছি যে ওই সিকিউরিটি গার্ডের এক ভদ্রলোক আমাকে বলছেন যে এখানে আপনি ক্যামেরা বার করেছেন কেন, ক্যামেরা দিয়ে এখানে তো ছবি তোলা যাবে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি বলে আমি ক্যামেরাটা সবে নিচে নামিয়ে রেখেছি। ঠিক সেই সময় আমার চোখ পড়েছে ওই মহিলাদের মধ্যে, সারিবদ্ধভাবে মহিলারা বসে নামাজ পড়ছিলেন, তার ঠিক মাঝখানের মহিলা, তিনি একটি হলুদ পোশাক পরে আছেন, তিনি শুধু দাঁড়িয়েছেন, বাকি সবাই বসে আছে, আর পেছনে পুরো ভারতীয় শিল্পকলার সেই ইসলামিক শিল্পের যে কাজ সেটা রয়েছে। অপূর্ব সুন্দর একটা ফ্রেম, যেটা মিস করা মানে সারা জীবনের মতন একটা মিস। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা যে অবস্থায় ছিল আমাদের কাঁধে ঝোলা ব্যাগের মধ্যে, সেইখান থেকে ক্যামেরাটা বার করে শাটার দিয়ে দিয়েছি। একটাই ছবি তুলেছি, আগাপাস্তলা কিছু দেখিনি, ছবিটার কি হয়েছে না হয়েছে, ফোকাস হয়েছে কি না, কি সেটিং ছিল, কিচ্ছু দেখিনি। কিন্তু যেই শাটারের শব্দটা হয়েছে, ওই ভদ্রলোক, ওই সিকিউরিটির ভদ্রলোক, তিনি আবার হন্তদন্ত হয়ে আমার কাছে চলে এসেছেন, আর ওনার আস্তে আস্তে আমি পাশে ক্যামেরাটা ব্যাগের ভেতরে আস্তে করে ঢুকিয়ে দিয়েছি। তো উনি এসে আমাকে জিজ্ঞেস করছেন আপনাকে ছবি তুলতে বারণ করলাম, আপনি আবার ছবি তুললেন, হিন্দিতে বলছেন। তো আমি বললাম যে না, আমি ছবি তো একদমই ছবি তুলিনি। তো দু একটা এরকম কথোপকথনের পরে ওনার মনে সন্দেহটা গেল না, উনি বললেন আপনার এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, আপনি বাইরে চলে যান। তখনকার দিনে অত সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং ছিল না, বা মানুষের এরকম ছিল না যে ক্যামেরা থেকে রিল বার করে নেবে, সেরকম অতটা উগ্র মনোভাব মানুষের মধ্যে ছিল না। অনেক কিছুই উনি করতে পারতেন, একটা নিষিদ্ধ জায়গায় আমি ছবি তুলেছি, কিন্তু সেরকম কিছু উনি করেননি। উনি আমাকে ভদ্রভাবেই বললেন যে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, আপনি বাইরে চলে যান। আর আমিও তখন মোটামুটি সারাদিনের খাটাখাটনির পরে এই হাঁটাহাঁটি করে মানে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। তখন 4:30 পৌনে 5টা বাজে। আমি দেখলাম যে আর আলো পড়ে আসছে, আর এখানে থেকে লাভ নেই, আমিও গুটি গুটি পায়ে বেরিয়ে চলে গেলাম। তারপর ফিল্ম ক্যামেরার যুগে যেটা হতো, আস্তে আস্তে ওই 36টা-37টা এক্সপোজার হওয়ার পরে ফিল্মটাকে ওয়াশ করতে দেওয়া হলো, প্রিন্ট করা হলো। আমি দেখলাম যে ওই নামাজের যে ছবিটা আমি তুলেছিলাম জামা মসজিদে, সেই ছবিটা মোটামুটি ভালোই এসছে, একদম
ঠিকঠাক ফোকাস আছে, এক্সপোজারও প্রায় ঠিক, খুব একটা বড় কিছু ভুল ত্রুটি হয়নি। মনটায় বেশ আনন্দ হলো। সারাদিন ওখানে যে ঘোরাঘুরি খাটাখাটনি করলাম, এতটা হাঁটাহাঁটি করলাম, একদম খালি হাতে ফিরিনি, অন্তত একটা ছবি তো করতে পেরেছি। সেদিনের সান্ত্বনা ওইটুকুই ছিল। কিন্তু বড় ঘটনাটা ঘটলো এর পরে। সেটা হচ্ছে, এবার এই ছবিটা আমি কতগুলো জায়গায় প্রতিযোগিতায় পাঠাতে শুরু করলাম। প্রথম দু একটা প্রতিযোগিতায় খুব একটা ভালো ফল করেনি। তারপর আস্তে আস্তে এই ছবিটা প্রত্যেকটি প্রতিযোগিতা থেকে পুরস্কার আনতে লাগলো, এবং গুনতে গুনতে দেখা গেল একটা সময় এই ছবিটা আমার প্রায় 50-এর কাছাকাছি দেশে প্রদর্শিত হয়ে গেছে। প্রচুর, প্রায় 40-45টা পুরস্কার পেয়ে গেছে। এটা আমি বলছি, এই ছবিটা আমি শেষ দিয়েছি 2012 কি 13 সালে। তারপর থেকে আর এই ছবিটা আমি ব্যবহার করিনি। তার মানে 1998 কি 99 সালে আমি ছবিটা তুলেছিলাম। তারপর আমি ছবিটা দিতে শুরু করি 2001 সাল থেকে। এই যে 12-13 বছর সময়ের মধ্যে ছবিটার এক বিপুল সাফল্য দেখতে পাই। একটা সময় এই ছবিটাকে নিয়ে আমার নাম জড়িয়ে যায়। ছবিটার টাইটেল ছিল কালার্স অফ ইন্ডিয়া, যে ছবিটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা এক্স্যাক্টলি সেই ছবিটাই, কারণ ওই সময় ফিল্মের যুগে খুব বেশি ফটোশপ করার সুযোগ ছিল না। পরে এটাকে ডিজিটালি স্ক্যান করে আমি রেখে দিয়েছি। এই যে দীর্ঘ সময় ছবিটা ব্যবহার হয়েছে 12-13 বছর ধরে, এর সাথে সাথে আমার নাম ফটোগ্রাফি জগতে একটু একটু করে পরিচিতি পেয়েছে, আমাকে একটা আলাদা উচ্চতায় এনে দিয়েছে। আর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে এই একটি মাত্র ছবি কালার্স অফ ইন্ডিয়া। তাই আমার মনে হয় যে যারা আমরা ছবি করি, কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দিতে নেই। কিছু না কিছু আপনার জন্য হয়তো সেদিনকে প্রাপ্তিযোগ আছেই। আপনাকে একটু লেগে থাকতে হবে, একটু পড়ে থাকতে হবে, মাটি আঁকড়ে থাকতে হবে। হয়তো সেখান থেকে অবশেষে আপনি ভালো কিছু নিশ্চয়ই পাবেন। এই যে দিনটা আমি সেদিনকে শুরু করেছিলাম, আমি তো তখন জানতাম না যে এরকম একটা ঘটনা ঘটবে। সারা দিনের সমস্ত ব্যর্থতার পরে অকস্মাৎ একদম আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা পরবর্তীকালে আমাকে এত বড় একটা জায়গায় পৌঁছে দিল। কোনোটাই আমরা এর জন্য প্রস্তুত থাকি না, এর জন্য কোনোটাই আমাদের কাছে আগে থেকে কিছু জানা থাকে না। তো এই ধরনের জিনিসগুলো বহু মানুষের সাথে অনেক সময় ঘটে। এগুলো জেনে বুঝে হয় না, এগুলোকে বলা যায় সিগনেচার ওয়ার্ক। এই সিগনেচার ওয়ার্ক যে কখনো কেউ খুব পরিকল্পিতভাবে করতে পারে তা কখনোই নয়। আমি পরবর্তীকালে বহু মানুষের এরকম কাজের সম্পর্কে পড়াশুনো করেছি বা জেনেছি, বা তাদের ইন্টারভিউ দেখেছি, এবং বিষয়গুলো দেখেছি এরকমই যে হয়ে যায়। এই হয়ে যাওয়াটা কি করে হয়, কেমন করে হয়, কার মাধ্যমে হয়, এগুলো একটা বিশাল বড় জিজ্ঞাসা, বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন। কিন্তু ঘটে, এরকম ঘটনাও ঘটে। আর এগুলো ঘটে বলেই বোধহয় একজন মানুষের জীবনের এক একটা পরিবর্তন ঘটে, যেরকম আমার ঘটেছে। ফটোগ্রাফি জগতে এই কালার্স অফ ইন্ডিয়া আমার জীবনের এরকম একটা বড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।